2024-এ দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনিনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। ওপেন এআইয়ের চ্যাট বলো বা গুগলের জেমিনাই অথবা ফেসবুক মেটা এআই। বর্তমানে এমন অনেক চ্যাটবট রয়েছে যারা একেবারে মানুষের মতো চিন্তাধারা রেখে তোমার সাথে কথা বলতে পারবে। এমনকি মানুষের মতো চিন্তা আর কর্মশক্তি সম্পন্ন রোবটেরও আবিষ্কার হয়েছে। ভবিষ্যতে যদি এমন ঘটে, আমাদের কাছের মানুষটিকেও আমরা এআই এর মাধ্যমে নিজের কাছে চিরকালের জন্য রেখে দিতে পারব। সেটা হয়তো অবাক করার বিষয় হবে না। আমাদের আজকের গল্পেও আমরা এমনই কিছু উন্নত প্রযুক্তির প্রয়োগ দেখতে পারব, যেখানে একজন মানুষ তার মৃত্যুর পরেও বাস্তবে না হলেও ভার্চুয়ালি তার কাছের মানুষটির একেবারে কাছে থাকতে পারবে, শুধু একটা কলের অপেক্ষা। সেই একই দেখতে, একই কথা বলার ধরন, একই মানুষটিকে আমরা ফোনের ওপারে নিজের সামনে পেয়ে যাব। এমনই এক কনসেপ্ট নিয়ে এবছর সাউথ কোরিয়াতে একটি মুভি মুক্তি পায়, যার নাম ওয়ান্ডারল্যান্ড। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেগল্প বাংলা। গল্পের শুরুতেই পরিচয় হয় বাইলি নামের এই মহিলাটির সাথে। বাইলি একজন ফান্ড ম্যানেজার। কাজের সূত্রে বিভিন্ন দেশ তার ঘোরা হয়ে গেছে। বর্তমানে সে এখন কোরিয়াতে থাকে, আর তার কাছের বলতে শুধু রয়েছে তার মা আর মেয়ে। বাইলি খুবই অসুস্থ, হয়তো কয়েকদিন পর সে মারাও যাবে। তবে এ ব্যাপারে তার মেয়ে জিয়া কিছু জানে না। মা হিসেবে সে সারা জীবন মেয়ের বন্ধু হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু সেটা হয়তো আর সম্ভব না। বাইলি সামনে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করে, ওখানকার আমি তো জানব না তাই না যে আমি মারা গেছি? আমি একজন আর্কিওলজিস্ট হব, আমার ছোটবেলার স্বপ্ন ছিল। বাইলির মতোই এমন হাজারো মানুষের স্মৃতির ছোট ছোট কণা নিয়ে যেন একটা বিশাল গ্যালাক্সি তৈরি হয়েছে, যেখানে সবাই তার কোনো না কোনো প্রিয় মানুষের সাথে আবারও দেখা করতে চায়, তাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে আবার ফিরে পেতে চায়। এমন সমস্ত মানুষের ডেটাকে ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওয়ান্ডারল্যান্ড। হায়ানসু এবং হাইরি নামের দুই ইঞ্জিনিয়ার এই পুরো সিস্টেমটাকে অপারেট করছে। এরপর দেখানো হয় সেই ওয়ান্ডারল্যান্ড। বাইলি এয়ারপোর্টে তার ফ্লাইটের অপেক্ষায় একা বসে রয়েছে। তার পাশেও একজন অপেক্ষা করছে, যার নাম সাংজুন। সাংজুন বাইলিকে একা বসে থাকতে দেখে তার সাথে কথা বলে। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে বেশ বন্ধুর মতো হয়ে যায়। তাই এর পরেও যোগাযোগ রাখার জন্য তারা কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে নেয়। এরপর বাইলি তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়, আর সাথে সাথেই মাকে ফোন করে সেই খবরটা দেওয়ার জন্য। কিন্তু তার মুখটা যেন কেমন বিষণ্ণ। এদিকে তার মেয়ে জিয়াও তার ওপর রাগ করেছে, তাই বাইলি তার সাথে কথা বলে তার অভিমান ভাঙানোর চেষ্টা করছে। পাশাপাশি দেখা যায় জাঙ্গিনকে। জাঙ্গিন একজন এয়ার হোস্টেস, আর তার বয়ফ্রেন্ড তাইজু তার থেকে অনেক দূরে স্পেসে থাকে। তবুও সে রোজ সকালে ফোন করে জাঙ্গিনকে কাজের জন্য তুলে দেয়। তার ওষুধ খাওয়া, চোখের ড্রপ দেওয়া সবকিছুই মনে করিয়ে দেয়। কাছে না থেকেও দূর থেকেই জাঙ্গিনের পাশে সে সবসময় থাকে। জাঙ্গিন কাজ থেকে ফেরার পরে তারা একসাথে ডিনার করে। তাইজু ওর জন্য গান গায়, ওর মন ভালো করার জন্য সে সবকিছুই করতে পারে। জাঙ্গিনও দূরে থাকলেও সবসময় অনুভব করে যেন তারা একই সাথে রয়েছে। তবে এত সুন্দর মুহূর্তগুলোর পরেই দেখা যায় বাস্তবে তাইজু খুবই অসুস্থ। সে হাসপাতালে ভর্তি রয়েছে আর এখন কোমায় রয়েছে। জাঙ্গিন তার পাশে বসে অনেকটা সময় কাটায়। আসলে তাইজু অসুস্থ থাকায় জাঙ্গিন তাইজুর একটা এআই এর সাথেই কথা বলছে। অপরদিকে হায়ানসু ল্যাবে একটি এআইকে ট্রেন্ড করছিল। এমন সময় হাইরি সেখানে চলে আসে। এই এআইটিকে তারা ট্রেন্ড করছে একজন বয়স্ক দাদির জন্য, যে সদ্যই তার নাতিকে হারিয়েছে। দাদিকে তারা একবার এই সার্ভিসটা ট্রাই করে দেখতে বলে। ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস অনুযায়ী তার নাতি এখন লন্ডনের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। বহুদিন পর নিজের নাতিকে একেবারে আগের মতো করে কথা বলতে দেখে দাদি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে। সেখান থেকে বেরিয়ে হায়ানসু আর হাইরি পাশেই একটা ক্যাফেতে খেতে যায়। এমন সময় হাইরিকে তার মা ফোন করে। খাওয়া দাওয়া নিয়ে এবং নিজের খেয়াল রাখা নিয়ে বকাঝাকা করতে থাকে। সে যে কাউকে ডেট করছে না এটা নিয়েও কথা শোনায়। মাকে চুপ করানোর জন্য সে বলে দেয়, আমি ডেট করছি। তখন তার বাবাও পাশাপাশি চলে আসে। এমন সময় হায়ানসু উঠে এসে হাইরির পাশে দাঁড়ায়। তার বাবা মাকে হ্যালো বলে, যেটা দেখে হাইরির মা বাবা ভাবে হয়তো এটাই তার বয়ফ্রেন্ড। হাইরি কাজে আছে বলে ফোন রেখে দেয়, আর হায়ানসুকে জিজ্ঞেস করে সে এমন করল কেন, সে কি তাকে পছন্দ করে। হায়ানসু হঠাৎ এমন প্রশ্ন শুনে অবাক হয়ে যায়, কিন্তু উত্তরে সে নাও বলে না। ক্যাফে থেকে ফেরার সময় তার বাবা আবার ফোন করে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চায়।
হাইরি আবারও কাজে আছে বলে ফোন রেখে দেয়। তখন হায়ানসু তার বাবা মাকে দেখানোর জন্য তার নকল বয়ফ্রেন্ড হওয়ার প্রস্তাব রাখে, আর হাইরি সেই কথায় রাজিও হয়ে যায়। তাই ওই দিন হাইরির বাড়িতে হায়ানসু তার বাবা মার সাথে কলে একসাথে ডিনার করার জন্য যায়। হাইরির ঘরে থাকা ওর ছোটবেলার ছবিগুলো থেকে বোঝা যায় ছোটবেলায় ও নিজের বাবা মাকে হারিয়েছে। দাদু দাদির কাছেই সে বড় হয়েছে। আর ওয়ান্ডারল্যান্ডের মাধ্যমেই হাইরি এখনও তার মা বাবার সাথে কথা বলে। তারা একসাথে ডিনার করে, অনেক গল্প করে, আর সন্ধ্যাটা খুব ভালো করে কাটায়। তার বাবা মার হায়ানসুকে খুব পছন্দ হয়। অপরদিকে দেখা যায় বাইলি সামনাসামনি না থেকেও ভিডিও কলের মাধ্যমে জিয়াকে স্কুলের ফাংশনের জন্য উৎসাহ দেয়, আর ঘুমানোর আগে তাকে গল্প শোনায়। এমনভাবেই একদিন জিয়ার সাথে কথা হতে হতে হঠাৎ তার কাজ চলে আসে। জিয়া বারবার না করলেও সে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। তখনই তার মনে পড়ে এর আগেও কাজে ব্যস্ত থাকায় সে জিয়ার ফোন রেখে দিত। তাই সাথে সাথেই ফিরে এসে সে আবার জিয়াকে কল ব্যাক করে আর বলে, তোমার যখনই মনে হবে তুমি তখনই আমাকে ফোন করবে। এবার থেকে আমি সবসময় তোমার ফোন ধরব। সেই রাতে বাইলি ঠিক করে ঘুমোতে পারছিল না, তাই টেন্টের বাইরে ফায়ারের সামনে একা বসেছিল। তখন হঠাৎই সাংজুন তাকে ফোন করে তার মন খারাপ দেখে তাকে বোঝায় এটা একটা স্বপ্ন মাত্র, আর তারা একে অপরের সাথে বেশ খানিকক্ষণ কথা বলে। এতে বাইলির মন কিছুটা হালকা হয়। অপরদিকে তাইজুর বহু বছর পর জ্ঞান ফিরে আসে। এই খবর পেয়ে জাঙ্গিন সাথে সাথেই তার সাথে দেখা করতে যায়। ডাক্তারের কথা অনুযায়ী এটা কোনো মিরাকেলের থেকে কম নয়। তবুও প্রতিদিনের সাধারণ কাজগুলো করতেও তার কিছু অসুবিধে হতে পারে, কারণ বহু বছর ধরে টানা কোমায় থাকায় সাধারণ জীবনযাপনের সাথে মানিয়ে নিতে তার একটু সময় লাগবে। জাঙ্গিন হসপিটাল থেকে তাকে বাড়ি নিয়ে যায়। তারা একসাথে কাজ করত। আজ তাদের পুরনো স্মৃতিগুলোকে তারা আবার ঘেঁটে দেখে। পরের দিন সকালে প্রতিদিনের মতো বেঁচে থাকা তাইজুর ফোনে তার ঘুম ভাঙে না। আজ বাস্তবে তাইজুর ছোঁয়ায় সে জেগে উঠেছে। তাইজু তার জন্য ব্রেকফাস্ট বানাতে যায়, কিন্তু অসাবধানতাবশত নিজের হাতেই গরম জল ঢেলে বসে। তার যে হাতটা এভাবে পুড়ে যাচ্ছে সে তবুও নিজেকে আটকাতে পারছে না। জাঙ্গিন ছুটে এসে তার হাত থেকে গরম জলের কেটলিটা কেড়ে নেয় আর সেখানে বরফ দিতে থাকে। জাঙ্গিন তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। অপরদিকে হাইরি আর হায়ানসু আজ অপর একটি প্রজেক্টের কাজে হসপিটালে যায়। এই ভদ্রলোকের নাম ইয়ংশিক। উনি খুবই অসুস্থ। কয়েকদিন পর হয়তো সে মারাও যাবে। তাই ইয়ংশিক ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস নিতে চায় তার পরিবারের জন্য। সে চায় তার এআই যেন হাওয়াইবাসী হয়, এমনকি সে তার ফিউনারেলেও উপস্থিত থাকতে চায় এআই এর মাধ্যমে। ইয়ংশিকের এআই বানানোর সময় তার যুবক বয়সের ছবিগুলো দেখতে দেখতে হায়ানসু তার মায়ের ছবি দেখতে পায়। এমনকি হায়ানসুর মুখের সাথে হিয়ংসুকের যুবক বয়সেরও কিছু মিল রয়েছে। হায়ানসু খুব অবাক হয়ে যায়, একজন অপরিচিত লোকের সাথে তার এত মিল কি করে আছে। তখন সাথে সাথেই হায়ানসু তার বড় ভাইকে ফোন করে তার বাবার ব্যাপারে জানার জন্য। আসলে অনেক ছোটবেলাতেই তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গেছিল। তারপর থেকেই সে তার মা এবং ভাইয়ের সাথেই বড় হয়েছে। পরের দিন এসব কথা নিয়ে আলোচনা করতে করতে হাইরি আর হায়ানসু পাশে একটি ক্যাফেতে খেতে যায়। এখানে সেই দাদির সাথে দেখা হয়, যে তার নাতির জন্য ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস নিয়েছিল। তারা ভাবছিল হয়তো দাদি আগের কাজটা ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা সত্য নয়। সেই দাদি জানায় কয়েকদিন আগেই সে তার নাতনিকে ওয়ান্ডারল্যান্ডের জন্য একটা গাড়ি কিনেছে, যেটা তার একদমই পছন্দ হয়নি। এখন সে আবার একটা পিয়ানো চাইছে। নাতির সমস্ত আবদার পূরণ করতে দাদি 2 জায়গায় কাজ করছে। তখন দাদির পারচেজ লিস্ট খুলে তারা দেখতে পায় গত কয়েক মাসেই সে নাতির জন্য অনেক জিনিস তাদের মেনু থেকে কিনেছে। আসলে বিষয়টা এমন, আমরা যেমন বিভিন্ন গেমে বিভিন্ন জিনিস কিনতে পারি, যেমন গাড়ি, পোশাক ইত্যাদি, তেমনি ওয়ান্ডারল্যান্ডেও নিজের প্রিয়জনের এআইকে উপহার দেওয়ার জন্য তারা এই ভার্চুয়াল জিনিসগুলো টাকা দিয়ে কিনতে পারে। আর ওই দাদিও গত কয়েক মাসে নাতির জন্য অনেক জিনিস তাদের মেনু থেকে কিনেছে। তাই দাদিকে সাহায্য করার জন্য হাইরি ওই গাড়িটার বদলে তার নাতনিকে আরেকটা বড় গাড়ি দেওয়ার কথা দেয়, আর এর জন্য সে কোনো এক্সট্রা চার্জ নেবে না। তখন এই কথা শুনে দাদি খুবই খুশি হয়। এদিকে হায়ানসুর মনে ইয়াংসুককে নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে তার উত্তর সে আর পায় না। যখন হায়ানসু ইয়াংসুকের সাথে হসপিটালে দেখা করতে যায়, দেখতে পায় তার বেডটা খালি পড়ে রয়েছে, অর্থাৎ ইয়াংসুক মারা গেছে। আর হায়ানসুর মনে জমে থাকা হাজারো প্রশ্নের কোনো উত্তর সে আর চাইতে পারল না। সে ফিরে গিয়ে ওয়ান্ডারল্যান্ডের মাধ্যমে ইয়াংসুককে কল করে, কিন্তু ব্যাপারটা এতটাই অকওয়ার্ড হয়ে যায় যে সে কি বলবে বুঝতে পারে না। ইয়াংসুক তাকে চুপ করে থাকতে দেখে ফোন কেটে দিতে চায়। এমন সময় হায়ানসু তার সাথে কিছুক্ষণ গেম খেলতে চায়, আর তারা দুজন অনেকটা সময় গেম খেলে কাটায়।
অন্যদিকে দেখানো হয় বাইলিকে। বাইলি তার মেয়ে জিয়াকে ফোন করেছে। ফোন করে গল্প শুনিয়ে শুনিয়ে জিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তখন তার মা এসে ফোনটা তুলে নেয়। বাইলি তার মাকে জিয়ার এইভাবে খেয়াল রাখার জন্য অনেক ধন্যবাদ জানায়, আর একটা স্কার্ফ দেখিয়ে তার মাকে জিজ্ঞেস করে এটা তার জন্য কিনবে কিনা। তবে তার মা কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয়। পরের দিন সে ওয়ান্ডারল্যান্ডের এই সাবস্ক্রিপশনটা বাতিল করার জন্য ফোন করে, কারণ এইভাবে চলাটা তার জন্য খুব মুশকিল হয়ে উঠেছে। সে জিয়াকে সবকিছু বলে দিতে চায়। মৃত মেয়ের তার কাছে এইভাবে কল আসাটা তার কাছে একদমই স্বাভাবিক মনে হয় না। বাইলি তখন কোনো এক অচেনা শহরে একাই হেঁটে চলেছে। পেছন থেকে সাংজুন তাকে ডেকে থামায়। বাইলি তার মায়ের এমন ব্যবহারে খুবই কষ্ট পেয়েছে, খুবই দুশ্চিন্তা এবং কষ্টে রয়েছে। আর সে যে সমস্যায় রয়েছে সে কথা বুঝতে পেরেই সাংজুন তার সাথে দেখা করতে এসেছে। তারা একসাথে একটা রেস্টুরেন্টে বসে। তখন হঠাৎই সাংজুনের কাছে হাইরির কল আসে। হাইরি আসলে ওয়ান্ডারল্যান্ডেরই একজন এমপ্লয়ি। হাইরি তাকে কল করে জানায় বাইলির সাবস্ক্রিপশন শেষ হওয়ার কথাটা। এই কথা শুনেই সাংজুন খুবই হতাশ হয়ে পড়ে। সে যখন আবার বাইলির কাছে ফিরে যায়, দেখতে পায় তাদের টেবিলটা ছেড়ে উঠে সে খুব মন দিয়ে একটা মিউজিক শুনছে, যে মিউজিকে বাইলি তার মায়ের সাথে নাচ করেছে। আজ বাইলি ওই মিউজিকের তালে তালে পুনরায় অতীতের স্মৃতিগুলোতে ফিরে যায়। এদিকে তাইজুকে নিয়ে জাঙ্গিনকে রোজ কোনো না কোনো সমস্যায় পড়তে হচ্ছে। হঠাৎই সকালবেলা তার এক কলিগ তাকে ফোন করে জানায় তাইজু তার কাছে কাজ চাইতে এসেছে। আবার পরের দিনই হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙতেই জাঙ্গিন উঠে এসে দেখতে পায় বাইরের কিছু স্ট্রিট পারফর্মারদেরকে ঘরে এনে তাইজু পার্টি করছে। কারণ কোনো একদিন জাঙ্গিন তাকে বলেছিল সে বন্ধুদেরকে নিয়ে বাড়িতে একটা পার্টি রাখতে চায়। তাইজু কখনোই এমন ইররেসপন্সিবল ছিল না। তাই দিনের পর দিন বাস্তবে তাইজুর সাথে থাকাটা তার জন্য আরও কঠিন হয়ে উঠেছে। যেখানে স্পেসে থাকা তাইজু অর্থাৎ তাইজুর এআই তার একমাত্র স্বস্তির জায়গা। তাইজুর এআই তার কতটা খেয়াল রাখে, তার কতটা যত্ন করে, আর অপরদিকে বাস্তবে তাইজু এতটাই ইররেসপন্সিবল। অপরদিকে বাইলি জিয়ার সাথে কথা বলছিল। তখন জিয়া তাকে জিজ্ঞেস করে সে কবে ফেরত আসবে। বাইলি সেই কথাই বলে, তার কাজ শেষ হলেই সে চলে আসবে। আর এরপর সে এটাও বলে জিয়া যখন বড় হবে তখন বাইলি তাকে সাথে নিয়ে যাবে। এই কথা শুনে বাইলির মা সাথে সাথে জিয়াকে ফোন রেখে খেতে আসতে বলে, কিন্তু জিয়া তার দাদির কথা শুনতে চায় না। তাই বাধ্য হয়ে জিয়ার কাছ থেকে বাইলির ফোনটা কেড়ে নেয়। সে জিয়াকে নিয়ে চায়না ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু জিয়া এসব শুনে খুব রেগে যায় আর মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকে। অভাগা দাদি তার নাতনিকে এটাও বলতে পারছে না যে তার মা এখন বেঁচে নেই, মারা গেছে। সে যার সাথে কথা বলছে সে আসলে তার মায়ের এআই। কিছুক্ষণ বাদে আবার বাইলি তার মাকে ফোন করে। বাইলির মা তাকে খুব বকাবকি করে, কারণ সে বলেছে সে জিয়াকে তার সাথে নিয়ে যাবে। বাইলি বোঝায় সে শুধুমাত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম বলেছে। এরপর মা জানায় সে জিয়াকে সাথে নিয়ে চায়না চলে যেতে চায়, এখানে তার কোনো পরিবার নেই। এই কথা শুনে বাইলি বলে যখন আমি ফিরে আসব তখন এইসব নিয়ে আলোচনা করব। এসব শুনে বাইলির মা আর নিজেকে আটকে রাখতে পারে না। সে আরও রেগে যায় আর বলে ওঠে, তোমার জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না, তুমি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। এই বলে সে ফোনটাকে কেটে দেয়। বাইলি এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই সে একেবারেই হতভম্ব হয়ে যায়। এদিকে জাঙ্গিন তাইজুর রোজকার অদ্ভুত ব্যবহারগুলোতে খুবই অসুবিধায় পড়ে যায়। সে ডাক্তারের সাথে আলোচনা করে। তাইজু অর্ধেক রাতে ঘুমায় না, ভোর হওয়া অবধি একা জেগে বসে থাকে আর এইসব অদ্ভুত ধরনের আচরণ করছে। এসব শুনে ডাক্তার তাকে বলে বহুদিন কোমায় থাকার কারণে সে এমন করছে। তাইজুও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সুস্থ করে তোলার, তাই সে যেন কোনো চিন্তা না করে, সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন কাজে বেরোনোর সময় তাইজুং জাঙ্গিনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে রাখে। তবে কাজে দেরি হয়ে যাওয়ায় জাঙ্গিনের খাবার সময় হয় না, আর তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ায় সে ফোনটাই সাথে নিয়ে যেতে ভুলে যায়। এমন সময় ঘরে হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাইজু বুঝে সেটা দিতে যাওয়ার জন্যই বেরোতেই যাবে, তখনই জাঙ্গিন ঘরে ফিরে আসে আর তার হাত থেকে ফোনটাকে কেড়ে নিয়েই তার ওপর চেঁচামেচি করতে থাকে। এই বলে যে তাইজু তার ফোনটা চেক করেছে, কিন্তু যেটা সে আদৌ করেনি। তবুও তাইজু তার কাছে ক্ষমা চেয়ে নেয়। জাঙ্গিন বাইরে বেরোতেই স্পেসের তাইজুকে ফোন করে তার সাথে কথা বলে, আর তাইজুর এআই এর সাথে কথা বলে জাঙ্গিনের মনটা কিছুটা হালকা হয়। সেদিন কাজ থেকে ফেরার পথে সে ক্লাবে গিয়ে স্পেসের তাইজুর সাথে সময় কাটিয়ে অনেক রাত করে বাড়ি ফেরে। আর গাড়ি থেকে নামার সময় দেখতে পায় অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর তাদের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। এমন ঘটনার জন্য পুলিশ তাইজুর মানসিক পরিস্থিতির ব্যাপারে জাঙ্গিনের কাছে জিজ্ঞেস করে। তবে জাঙ্গিন সরাসরি বলে দেয় তাইজু একেবারেই সুস্থ। তারা বাড়ি ফেরার সময় জাঙ্গিন তাইজুকে জিজ্ঞেস করে ঘরে আগুন কি করে লাগলো, সে কি রান্না করছিল।
তাইজু বলে সে কিছুই করেনি, কিন্তু জাঙ্গিনের তার কথায় বিশ্বাস হচ্ছিল না। জাঙ্গিন যখন দুশ্চিন্তা করছে যে আজ রাতে তারা কোথায় থাকবে, তখন তাইজু বলে তারা কোথাও ঘুরতে চলে যেতে পারে, কিন্তু জাঙ্গিন যেতে পারবে না, কারণ পরের দিন সকালবেলায় তার ফ্লাইট রয়েছে, কাজ রয়েছে। এতেও তাইজুর কোনো দুশ্চিন্তা হয় না, সে খুব স্বাভাবিকভাবেই বলে দেয়, এটা তো খুব ভালো কথা, আমিও তোমার সাথে সেই ফ্লাইটে যাব, আমরা সেখানে গিয়ে ঘুরব। জাঙ্গিন এইসব নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে হাইরি জানতে পারে সেই দাদি আজ সকালেই কাজে যাবার পথে মারা গেছে। এই কথা শুনেই হাইরির খুবই খারাপ লাগে। তার খারাপ লাগে এই জন্য যে ওয়ান্ডারল্যান্ডের নাতির এআই এর জন্য জিনিস কিনতে সে এতটাই কঠোর পরিশ্রম করছিল যে সে এই পরিশ্রম করতে করতেই মারা গেছে। আর এই জন্যই হাইরি তার নাতির ওয়ান্ডারল্যান্ডের সার্ভিসটা বন্ধ করে দেবে। কিন্তু বন্ধ করে দেওয়ার আগে সে নিজে একবার সেই নাতির এআইকে কল করে, আর কল করে তাকে যাচ্ছে তাই কথা শোনায়। এটাও শোনায় যে তার জন্যই কিভাবে তার দাদি কাজ করতে করতে কাজে যাওয়ার পথেই মারা গেছে। এইসব বলে সে তার ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস সেখানেই বন্ধ করে দেয়। পরদিন সকালে জিয়াকে নিয়ে বাইলির মা চায়না যাওয়ার জন্য রওনা দিয়েছে। সে এয়ারপোর্টে একজনের সাথে কথা বলছিল, তখন হঠাৎই জিয়া গায়েব হয়ে যায়। আশেপাশের কোথাও তাকে দেখতে পাওয়া যায় না। সে পুলিশকে জানায়, এমনকি অ্যানাউন্সমেন্টও করা হয়, তবুও জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখনই বাইলির ফোন আসে। সে জিজ্ঞেস করে জিয়া কোথায়। তার মা জানায় সে জিয়াকে খুঁজে পাচ্ছে না। এসব শুনে বাইলি খুবই অশান্ত হয়ে পড়ে। তার মাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে, আর এই সব রকম কথা শুনতে শুনতে তার মাও বিরক্ত হয়ে যায়। তার উপর চিৎকার করে ওঠে। আর তখনই হঠাৎ তাদের ওয়ান্ডারল্যান্ডের সার্ভিসটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, কারণ বাইলির মা নিজেই বলে দিয়েছিল বাইলির এআই এর সার্ভিসটা বন্ধ করে দিতে। আর এই সময়ই বাইলির এআই এর সেই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তখন জাঙ্গিন তার ডেস্কে কাজ করছে। তাইজু হঠাৎ সেখানে চলে আসে তার ফ্লাইটে যাওয়ার জন্য। এতে জাঙ্গিন খুব বিরক্ত হয় আর তাকে বলে এখন ঘুরতে যাওয়ার জন্য সে সুস্থ নয়। তখনই স্পেসে তাইজুর ফোন আসে, অর্থাৎ ওয়ান্ডারল্যান্ডে সেই তাইজুর এআই এর ফোন আসে। বাস্তবে তাইজু তাকে জিজ্ঞেস করে কে বারবার তাকে ফোন করে, কেন সে তাইজুকে এড়িয়ে চলছে সবসময়। জ্যাঙ্গিন তাকে ফোনটা হাতে দিয়ে কলটা ধরতে বলে। ফোনটা ধরে নিজেকেই চোখের সামনে দেখে তাইজু খুবই অবাক হয়ে যায়। সে অবাক হয়ে যায় এটা ভেবে যে সে জীবিত থাকতেও তার গার্লফ্রেন্ড তার এআই এর সাথে কথা বলছে। জ্যাঙ্গিন বলে সে তাইজুকে খুবই মিস করছিল, তাই জন্যই সে এটা করেছে। এই বলে তাইজুকে ভেতরে আসতে বলে সে ফ্লাইটের দিকে এগিয়ে যায়। তাইজু তার সাথে ফ্লাইটে যায়, কিন্তু টেক অফ হওয়ার আগেই সে নেমে যায়। অন্যদিকে জিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি। বাইলিও ওয়ান্ডারল্যান্ডে এই নিয়ে খুব দুশ্চিন্তা করছে, তবে যেহেতু তার সার্ভিসটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই সে আর কল করতে পারছে না। এমনকি স্বপ্নেও সে বারবার দেখতে থাকে জিয়া তার থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। হঠাৎই তার ঘুম ভেঙে যায়। বাইলি সিদ্ধান্ত নেয় যে জিয়াকে আনতে তাকে ফিরতেই হবে। সে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ে জিয়ার কাছে ফেরার জন্য, কিন্তু বারবার সে যেন ঘুরে ফিরে একই রাস্তায় চলে আসে। সেই লুপ কাটিয়ে বেরোতেই সে যখন এগোতে থাকে, তখন সামনে থেকে একটা ঘন ঝড় তার দিকে এগিয়ে আসে। তবুও কোনো ঝড়ই আজ বাইলিকে থামাতে পারে না। সব কিছুর মধ্যে থেকেও সে জিয়ার কাছে যাওয়ার জন্য এগিয়ে চলছে। আসলে এই ঝড় আর কিছুই নয়, বরঞ্চ তার ওয়ান্ডার ডিস্ট্রাকশন। যেহেতু তার সার্ভিসটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এই ওয়ান্ডারল্যান্ডটাও তার কাছ থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এদিকে হায়ানসু অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেও বাইলি একাই মুভ করতে পারছে। কোনো রকম ব্যারিয়ার সে মানছে না। তখন হাইলি স্যাংজুনকে ডেকে পাঠায়। তাকে বলে দেয় বাইলিকে যে কোনোভাবে হোক আটকাতে হবে, তা না হলে এই ওয়ান্ডারল্যান্ডের পুরো সিস্টেমটাই খারাপ হয়ে যাবে। স্যাংজুন ওই ঝড়ের মধ্যেই বাইলির ঢাল হয়ে দাঁড়ায়। তাকে আগলে নিয়ে স্যাংজুন বোঝায় যে এটা একটা স্বপ্ন মাত্র, কিন্তু বাইলি সেটা মানতে চায় না। তখন স্যাংজুন বলে, তুমি যদি মনে করো এটা স্বপ্ন তবে স্বপ্ন, আর তুমি যদি মনে করো এটা বাস্তব তাহলে এটাই বাস্তব। বাইলির এমন ডিস্টারবেন্স দেখে হায়ানসো তার সমস্ত ডেটা ইরেজ করে দিতে চায়, কিন্তু হাইরি তাতে সম্মতি দেয় না, কারণ একবার ইরেজ করে দেওয়ার পরে যদি নতুন করে তাকে তৈরি করা হয় তবে সে সম্পূর্ণ একটা আলাদা মানুষ হয়ে দাঁড়াবে। এমন সময় হাইরি দেখতে পায় সিস্টেমের স্ক্রিনে বাইলি যেন তার দিকেই এগিয়ে আসছে। হাইরিও তার দিকে হাত বাড়িয়ে দেয়, আর হঠাৎ করেই সব মুছে যায়। হাইরি বুঝতে পারে বাইলি কোনো একটা নির্দিষ্ট কারণে এরকম করছে, সে অন্য কিছু চায়, এটা কোনো এরার নয়। তাই সে হায়ানসুকে বাইলির নেটওয়ার্কটা ওপেন করতে বলে, কিন্তু তাদের পুরো সিস্টেমটাই ব্ল্যাকআউট হয়ে যায়। আর হঠাৎই বাইলি নিজেকে খুঁজে পায় ওই এয়ারপোর্টের মাঝে। এয়ারপোর্টে থাকা সমস্ত লোকেরই ফোনে সমস্যা হতে শুরু করে, আর তখনই তাইজুর কাছে একটা ফোন আসে। সেই ফোনটা আর কারো নয়, বরঞ্চ ওয়ান্ডারল্যান্ড থেকে করা বাইলির ফোন।
বাইলি ফোন করে তাইজুকে বলে আমার মেয়ে হারিয়ে গেছে, যদি পাশাপাশি কোথাও দেখতে পাওয়া যায় সে যেন তাকে খুঁজে রাখে। এমন সময় তার সামনে থেকে জিয়া বাইরে যাচ্ছিল। জিয়া ছুটে একটা গাড়ির সামনে গিয়ে পড়ে। তাইজু এসে তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। তাইজুকে পাশে নিয়ে বাইলির আসার অপেক্ষা করে, কিন্তু বাইলির বদলে তার মা সেখানে আসে। জিয়াকে খুঁজে সে অবশেষে শান্তি পায়, কিন্তু জিয়া তার দাদির সাথে যেতে একেবারেই রাজি হয় না। সে বারবার মায়ের সাথে কথা বলার জন্য জেদ করতে থাকে। দাদি তাকে জানায় এটা আর সম্ভব না, সে সব কিছু তাকে পরে বোঝাবে। জিয়া তবুও তার কোনো কথা শুনছিল না, তাই বাধ্য হয়েই তার দাদি তাকে ফোনটা দেয়। জিয়া বাইলির নম্বরে কল করে, আর দেখা যায় সার্ভিস ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পরেও বাইলি ফোন ধরেছে। বাইলি ফোন ধরতেই জিয়া তার সাথে দেখা করার জন্য দায়না করতে থাকে, কিন্তু একই এয়ারপোর্টে সামনাসামনি থাকা সত্ত্বেও তারা একে অপরকে দেখতে পারছে না। সে কথা সে জিয়াকে কি করে বোঝাবে? তবুও জিয়া বারবার তার সাথে দেখা করতে চাইলে বাইলি বলে ওঠে, আমি আর বেঁচে নেই। জিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, কিন্তু আর কোনোরকম জেদ সে করে না। সে শুধু তার মায়ের কাছে এইটুকু জানতে চায় যে প্রতিদিনের মতো রাত্রেবেলা ঘুমানোর আগে 3টে করে গল্প শোনাতে পারবে তো সে। বাইলি কথা দেয়, 3টে কেন, 6টা করে গল্প সে শোনাবে। জিয়া অনেক ছোট, তাই পরিস্থিতির সমস্ত জটিলতা সে বুঝে উঠতে পারে না, কিন্তু বাইলির মা তো সবটা জানে, সবটা বোঝে, তাই নিজেকে সে আর আটকাতে পারছিল না। তার মেয়ে তার অনেক কাছে থেকেও তার থেকে অনেক দূরে। এই অবস্থায় নিজের নাতনিকেও সে সবটা বলতে পারছে না। তার বদ্ধ অনুভূতিগুলোকে ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তাই আজ সে আর নিজের চোখের জল আটকাতে পারে না। বাইলি তবুও দূর থেকে তার মাকে সাহস জোগানোর চেষ্টা করে। জিয়াকে এইভাবে আগলে রাখার জন্য তার মায়ের কাছে অনেক কৃতজ্ঞতা জানায়। বাইলি বলে, পরের জন্মে আমি মা হব আর তুমি আমার মেয়ে, সেই সময় তোমার অনেক যত্ন করব, আবারও পরে কথা হবে। এই বলে মাকে কাঁদতে বারণ করে ফোনটা রেখে দেয় সে। এদিকে ওয়ান্ডারল্যান্ডের সিস্টেমও আবার ঠিক হয়ে যায়। এরপর অনেকদিন কেটে যায়। একদিন হঠাৎ জাংইন হাইরিকে ফোন করে ওয়ান্ডারল্যান্ডের সাবস্ক্রিপশনটাকে ডিঅ্যাক্টিভেট করতে বলে। সে হাইরিকে জানায় তাইজু সুস্থ হয়ে গেছে, তার জ্ঞান ফিরে এসেছে, তাই এখন ওয়ান্ডারল্যান্ডের এই সার্ভিসটা তার আর প্রয়োজন নেই। এরপর দেখানো হয় তাইজু জাংইনের কাছে জানতে চেয়েছে কেন সে স্পেসটাকেই সিলেক্ট করেছিল তাইজুর জন্য। উত্তরে সে বলেছিল, আমার জানা এটাই সবথেকে দূরের জায়গা। আসলে সে সবথেকে দূরের জায়গা বাঁচার জন্যই স্পেসটাকে সিলেক্ট করেছিল, যাতে সে বিশ্বাস করতে পারে যে তাইজু অসুস্থ নয়, সে স্পেসে রয়েছে, তাই সে তার সাথে কথা বলতে পারছে না, দেখা করতে পারছে না। এরপর তাইজু জ্যাংইনকে হাসি মুখে বিদায় জানিয়ে চলে যায়, কিন্তু জ্যাংইন তার সবথেকে কাছের মানুষটাকে এভাবে দূরে চলে যেতে দিতে পারে না। একে অপরের ভালোবাসায় তারা আবারও আগের মতো আটকা পড়ে যায়। এরপরে আমরা আবার ফিরে যাই গল্পের একেবারে প্রথম দৃশ্যে, যেখানে এয়ারপোর্টে জ্যাংজুন আর বাইলির প্রথম দেখা হয়েছিল। এভাবে বেশ অনেকগুলো দিন পার হয়ে যায়। একদিন হায়ান সু তার মাকে ওয়ান্ডারল্যান্ডের ইয়ংশিকের সাথে দেখা করায়। এতগুলো বছর পর হঠাৎ করে আবার ইয়ংশিককে দেখে তার মা একেবারেই অবাক হয়ে যায়। ইয়ংশিকও এক দেখায় হায়ানসুর মাকে চিনতে পারে। হায়ানসুর মা তার কাছে ক্ষমা চায়, কারণ ইয়ংশিক তাদেরকে ছোটবেলায় ছেড়ে চলে যায়নি, বরং তার মা ইয়ংশিককে কিছু না বলে, কিছু না জানিয়ে ছেড়ে চলে গেছিল। যদিও ইয়ংশিক এ নিয়ে কোনোরকম প্রশ্ন বা রাগারাগি করে না, বরং সে হায়ানসুর মায়ের সাথে যোগাযোগে থাকতে চায়। আর হায়ানসুও এই প্রথমবার তার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেল। আর এখানেই এই গল্পের শেষ হয়। আসলে ওয়ান্ডারল্যান্ডের সমস্ত এআইকে এইভাবেই বানানো হয় যে তারা যেন মনে করে তারা কোথাও একটা কাজে গেছে, কোথাও ঘুরতে গেছে, কেউ পড়াশুনো করতে গেছে, যাতে তাদের বাড়ি যাওয়ার প্রয়োজন না হয়। তারা সবসময় যেন এটাই জেনে থাকে বা এটাই ভেবে থাকে যে এইভাবে তাদেরকে তৈরি করা হয়েছে। কিন্তু বাইলি তার মেয়ের কাছে যেতে চাইছে, আর এই জন্যই ওয়ান্ডারল্যান্ডের সিস্টেমে ডিস্টারবেন্স শুরু হয়েছে। আর হয়তো বাইলির এআই আসলে তো একজন মা, একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসার সমস্ত অনুভূতি তার মধ্যে রয়েছে। আর সেই সন্তানকে খুঁজে বের করতে, সেই সন্তানের কাছে যাওয়ার চেষ্টাই এই পুরো ওয়ান্ডারল্যান্ডের সিস্টেমটাকে খারাপ করে দিয়েছিল। তার কোডিংয়ে এমন চেঞ্জ করে ফেলেছিল যার ফলে তার সার্ভিস ডিঅ্যাক্টিভেট করার পরেও বাইলি তাইজুর সাথে কন্ট্যাক্ট করতে পেরেছে। এখন প্রশ্ন উঠবে যে বাইলি কি করে তাইজুকে কল করতে পারল, তাই তো? কারণ বর্তমানে তাইজু সেই একই এয়ারপোর্টে আছে যেখানে জিয়া নিখোঁজ হয়েছে। আর যেহেতু তাইজুর এআইও ওয়ান্ডারল্যান্ডের সিস্টেমের মধ্যে ছিল, তাই সেই মাধ্যমেই বাইলি তাইজুকে কল করতে পেরেছে। এছাড়াও গল্পে অনেক প্লট হোল রয়েছে, তবে গল্পের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।